নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। প্রায় 3 সপ্তাহ ধরে যারা কমেন্টস লিখে পাঠিয়েছেন তাদের কোনো রিপ্লাই দেওয়া হয়নি। আর আজকে ঈদের ছুটির দিন, সুতরাং আজকে কিন্তু এইটা নিয়ে আলোচনা করাই যেতে পারে। তাই এই ভিডিওটা নিয়ে আসছি। আর গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম যে নিফটি এবং ব্যাংক নিফটিতে কি রেঞ্জ আপনারা দেখতে পারেন সোমবারের জন্য। যারা দেখে না থাকবেন তারা কিন্তু আরেকবার দেখে নিতে পারেন, বা রেঞ্জগুলোকে আপনারা আন্ডারলাইন করে নিতে পারেন। আজকে শুধুমাত্র কমেন্টস যারা লিখেছেন তাদেরকে নিয়েই আলোচনা করার চেষ্টা করব। এবং এখানে পার্থদা প্রথমেই লিখে পাঠিয়েছেন 3 সপ্তাহ আগে, দারুণ সুন্দর উপস্থাপন, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন পার্থদা। তারপরে ইদ্রিস আলী, ইনি লিখে পাঠিয়েছেন, দাদা আপনার কাছে শেখার পর বেশ কিছু ভালোই বুঝতে পারছি, তবে সময় কম থাকার কারণে ট্রেড বেশি করতে পারি না, তবে যেদিন করি সেদিন ভালোই প্রফিট হয়। ধন্যবাদ ইদ্রিস দা, টেকনিক্যালটা শেখার জন্য এবং বুঝে কাজ করার জন্য। বুঝতেই পারছেন, টেকনিক্যালটা শিখলে একটা প্রপার নলেজ আসে। এবার সেই নলেজটাকে আপনি কিন্তু মার্কেটের মধ্যে কাজে লাগাতে পারেন। আর যদি টেকনিক্যালটা না জানা থাকে তাহলে কিন্তু কোথায় এন্ট্রি নিচ্ছেন, কেনই বা এন্ট্রি নিচ্ছেন, কোথায় এক্সিট করছেন, কেনই বা এক্সিট করছেন, এটা কিন্তু কনফিউশন সবসময় থাকতেই থাকবে। সুতরাং টেকনিক্যালটা শিখেছেন, ট্রেড করতে পারছেন, এটাই সব থেকে বড় কথা। আর আপনার উদ্দেশ্যে হ্যাপি ঈদ দাদা। তারপরে পার্থদা লিখেছেন, দাদা সোমবার বাজারের মুভমেন্ট দেখার অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন। এটা 3 সপ্তাহ আগেকার কমেন্টস। হ্যাঁ, দেখার জন্য তো আমিও ছিলাম। জানি না কিরকম হয়েছে, 3 সপ্তাহ পর রিপ্লাই দিচ্ছি, সুতরাং এই মুভমেন্ট কিরকম হয়েছে সেটা আমার মনে নেই। তারপর বিধান সরকার এটা লিখে পাঠিয়েছেন যে খুব ভালো। তারপর পার্থ বাসু আবার লিখে পাঠিয়েছেন, দাদা বাজারের জয়। তারপরে পার্থদা আবার লিখে পাঠিয়েছেন, দাদা মনে হচ্ছে পুরো জ্যাকপট হতে পারে, এখন দেখার আগামী দিনে বাজার কি করে, ভালো থাকবেন। হ্যাঁ, সেটা তো দেখারই। আর তার সঙ্গে টেকনিক্যালটা তো আপনিও শিখেছেন, জানেন যে কিভাবে মুভমেন্টটা হয় আর এই মুভমেন্ট গুলোকে কিরম ভাবে ক্যাপচার করা যেতে পারে। তারপরে পার্থদা আবার লিখেছেন, দাদা বাজারের জয়, বাজারের জয় সবসময় দাদা। তারপর ইদ্রিস দাদা আবার লিখেছেন যে দাদা কেমন আছেন, আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আশা করি ভালোই আছেন। এবং ট্রেড কেমন চলছে সেটাও কিন্তু জানাবেন। তারপর বিধান সরকার লিখে পাঠিয়েছেন, সত্যি দাদা আপনার ভিডিও ভালো লাগে, ধন্যবাদ দাদা। দেখুন, বোঝার চেষ্টা করুন, নিশ্চয়ই বুঝতে পারবেন একদিন। তারপর ভার্গব সিংহ রয় লিখে পাঠিয়েছেন, দাদা খুব ভালো লাগলো ভিডিওটা, আপনার ক্লাস খুব মিস করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইলো আপনার জন্য, সেই কামনাই রইলো। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারও যেন ভালো থাকে, এটাই চেষ্টা করবেন। আর ক্লাসের কথা যেটা বলেছেন সেটা তো মিস আমিও করি মাঝে মাঝে, একসঙ্গে হলে খুব ভালো হতো। কিন্তু মার্কেটের নিয়মই যে শেখার পর কমসে কম একা একাই কাজ করা, তো এই রকম ভাবেই কিন্তু চলতে হবে। খুব মিস করলে একটা করে কমেন্টস লিখে পাঠাবেন, নিশ্চয়ই তার রিপ্লাই করার চেষ্টা করব। তারপর পার্থদা লিখে পাঠিয়েছেন আবার, দাদার লোকসভা ভোটের আসনের উপর বাজারের মুভমেন্ট অপেক্ষা করছে, হ্যাঁ দাদা এটাই করে। তারপর লিখেছেন যে দাদা মোট কথা খেলা হবে বাজারের ইন্ডেক্সের, হ্যাঁ খেলা তো হবেই। তারপর সুশান্ত মন্ডল লিখেছেন, খেলা হবে 5 তারিখের পর থেকে, এটাও একটা কমেন্টস। হ্যাঁ, খেলা তো হবেই। তারপর আবার পার্থদা লিখেছেন, জয় বাজারে সেন্টিমেন্টের জয়, সেন্টিমেন্ট তো থাকেই দাদা, সেন্টিমেন্ট আসে বলেই বাজারের মধ্যে মুভমেন্ট দেখতে পান। আর তার সাথে টেকনিক্যালি কিছু কিছু মুভ হয়। তারপরে হচ্ছে সৌম্যদীপ্ত ঘোষ লিখে পাঠাচ্ছেন, দাদা 23,100 কল হোল্ড আছে, কাল কি প্রফিট হবে নাকি লস? 23,100 যাবে মার্কেট কি? এখন তো 23,500 চলছে। আর 12 দিন আগে পাঠিয়েছেন, সেই সময় নিশ্চয়ই আপনি যখন কিনেছেন সেই সময় কিনে প্রফিট পেয়েছেন। এবার যদি টেকনিক্যাল জেনে আপনি কিনে থাকেন তাহলে তো যে প্রফিটটা করেছেন তাতে বলবো যে আপনি বারবার এরকম প্রফিট করতে পারবেন। আর যদি গেস করে কিনে থাকেন এবং প্রফিট পেয়ে থাকেন, তাহলে এতদিনে আশা করি আপনার লসও কিন্তু হয়ে গেছে, বা যে প্রফিটটা আপনি কামিয়েছেন সেটা কিন্তু আপনি ডিক্রিজ করে ফেলেছেন। কারণ টেকনিক্যাল যদি না জেনে যদি আপনি সঠিক ট্রেডও করে ফেলেন কোনো কারণে, সেটা কিন্তু রোজ দিন আপনার কিন্তু সাপোর্টে থাকবে না। ভুল কিন্তু ম্যাক্সিমাম দিন হবে, এক এক দিন কিন্তু ঠিক হবে। মোটামুটি 12 দিন আগে লিখে পাঠিয়েছেন, তো এখানে এটাই বলতে পারি যে 23,100 ফলে হয়তো আপনি প্রফিট পেয়েছেন, কিন্তু তারপরের ট্রেড গুলো বা আগামী যে দিনগুলো আসছে বা যে দিনগুলো এতদিন পেরিয়ে গেছে সেই দিনগুলোর মধ্যে প্রফিট করেছেন কিনা বা লস হয়েছে কিনা সেটা একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন, নিয়ে জানাবেন। কারণ এই রকম করে লেখার কোনো মানে নেই। যদি টেকনিক্যালটা শিখে থাকেন তাহলে প্রপার কাজ করছেন, যদি টেকনিক্যাল না শিখে থাকেন তাহলে শেখার চেষ্টা করুন কমসে কম। পার্থদা আবার লিখে পাঠিয়েছেন, দাদা সুন্দর উপস্থাপন, ভালো থাকবেন, ধন্যবাদ দাদা। তারপর বিধান নস্কর আবার লিখে পাঠিয়েছেন, আপনার ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ দাদা। তারপর পার্থদা আবার লিখে পাঠিয়েছেন, দাদা বাজারের অস্থিরতা জারি থাকবে বলেই মনে হচ্ছে, কেন্দ্রীয় সরকার যে জোট গঠন হচ্ছে, ভালো থাকবেন। হ্যাঁ দাদা, জোট হওয়া মানে সেটা কিন্তু মনে রাখবেন যে জোটটা কোন দিকে যাবে। কারণ
প্রত্যেকটা দলই কিন্তু নিজের নিজের স্বার্থের মধ্যে দিয়েই কিন্তু রাজনীতি করে। এখানে দুটো দলের কথা বলতে হবে, যেটা হচ্ছে টিডিপি আর হচ্ছে জেডিইউ। তো এই দুটো দলের মধ্যেই বুঝতে পারছেন, একটা হচ্ছে কর্ণাটকের দিকে, একটা হচ্ছে বিহারের দিকে। এই দলগুলোর মধ্যে প্রবণতা কি দেখতে পেয়েছেন? জোট সরকারে থাকে, তারপর কখনো কখনো কিন্তু ওরা বেরিয়ে যায়, এনডিএ থেকে বেরিয়ে যায়। তার মানে এখানেও কোনো না কোনো সিচুয়েশন এমন ভাবে তৈরি হতে পারে যেখানে গিয়ে কিন্তু এরা বেরিয়ে যেতে পারে। তাহলে তখন সরকারটা পড়তে পারে। ম্যান্ডেট পাওয়ার জন্য যে সংখ্যক সাংসদ দরকার, সেটা না হলেই সরকার পড়ে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি বলেন, এটা 2026 পর্যন্ত সরকারটা হয়তো স্টেবল থাকতে পারে। 26-এ আমরা আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে বিধানসভার ভোট, তার সঙ্গেই কিন্তু আপনারা দেখতে পারেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কিন্তু প্রক্রিয়া। তার আগে আপনারা সূচনা পেয়ে যাবেন 2025-26 থেকেই, কারণ হচ্ছে 2025-এ আপনারা দেখতে পাবেন হচ্ছে বিহারের ভোট। 2027-এ কিন্তু আছে হচ্ছে ইউপির ভোট। মেজর মেজর স্টেট কিন্তু কভার করছে এই 3 বছরের মধ্যেই, মানে 25, 26, 27 এই 3টে বছর মিলিয়ে কিন্তু মেজর মেজর স্টেটের মধ্যেই কিন্তু বিধানসভার ইলেকশন হবে। এখানে জানেন যে এখানে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে, সেখানে 850-র উপরে সিট রাখা আছে। 543-এর কিন্তু এখন সংসদ টোটাল। এটা কত বছর আগে সমীক্ষা হয়েছে? আজ থেকে কিছু না হলো 25-30 বছর আগে সমীক্ষা হয়েছে। সেখান থেকে আজ পর্যন্ত সমীক্ষা করে কি দেখা গেছে, যে এখানে 543খানা সাংসদ দিলে সারা দেশ মিলে আপনারা কিন্তু ওই সাংসদরা কাজ করতে পারবেন। সেটা জনসংখ্যা নিরিখে 2020 থেকে 19-20 থেকে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম জনসংখ্যা ক্যালকুলেশন হয়নি কোভিড এর পর থেকে। এটা কিন্তু হতেই পারে 2025-এ, আর 2026-এ আপনারা আবার কিন্তু বিধানসভা ভোটের সঙ্গে লোকসভার ভোটও কিন্তু দেখতে পারেন। তার কিছু কিছু পয়েন্ট আছে, কারণ প্রত্যেকটা জায়গায় যেরকম ভাবে সাংসদ নির্বাচন হয়, সেখানে মনে রাখবেন যে লোক সংখ্যার নিরিখে যখন এটা ক্যালকুলেশন করে রাখা গেছিল, সেটা কিন্তু পুনর্সমীক্ষা হবার জায়গা, সেটা হচ্ছে 2026-এ। আর সেখানে কিন্তু 20% যদি মেয়েদের রিজার্ভেশনের কথা বলে, কিন্তু সেটার কোনো আইন নেই। সেখানে যদি মহিলা সাংসদও 20% হয়, তাহলে এইখানে কিন্তু সংসদের পদটা বেড়ে দাঁড়াতে পারে 753। তো এখানে মনে রাখবেন, 753খানা যদি সাংসদ হয়, তার মধ্যে 20% কিন্তু মহিলারা হবেন। আর এখানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই থিওরিটা যদি আপনার করতে হয়, তাকে সেটা কিন্তু বিহার থেকেই শুরু হবে। বিহারের ইলেকশনটা যদি 1 বছর পিছিয়ে দেওয়া যায়, যেটা হচ্ছে নীতিশের পার্টি জেডিইউ, সেটা এখন জোট সঙ্গী হয়ে আছে, সেটা যদি 1 বছর পিছিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু 2026 পর্যন্ত এক্সটেন্ড করা গেল। আবার ইউপিতেও কিন্তু বিজেপির গভর্নমেন্ট আছে, বিধানসভার ভোট ইউপিতেও হচ্ছে 2027-এ, সেটা যদি 1 বছর ডিক্রিজ করে দেওয়া হয়, তাহলে সেটাও দাঁড়াচ্ছে কিন্তু 2026। আর পশ্চিমবঙ্গের ইলেকশন মানে বিধানসভার ইলেকশন, সেটাও কিন্তু 2026। সুতরাং 2026টাই কিন্তু এমন একটা সময় যেখানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করিয়ে নেবারও কিন্তু সঠিক জায়গা। এখানে সংসদ পদের যেমন সংখ্যা বাড়তে পারে, তেমনি নতুন সংসদ ভবনে কিন্তু 850-র ওপরে সিট কেন হয়েছে? এত সিট, 543টাই তো সিট থাকতে পারতো, বা 550 থাকতে পারতো, এত হয়েছে কেন? সেটাও তো ভেবে আপনাকে দেখতে হবে। সব কিন্তু একটা নিজস্ব গতিতে চলছে, সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন যে এখানে সরকারটা আলটিমেট কতদিন চলতে পারে। সুতরাং আমার নিজস্ব ধারণা হিসাবে যদি বলেন, এখানে 2026 পর্যন্ত আপনারা মোদি গভর্নমেন্টকে দেখবেন। তারপর আরেকবার কিন্তু ইলেকশন হয়ে যাবে, কারণ জোট নিয়ে বড় ডিসিশন নিতে পারবে না। যখনই দেখবেন সরকার দুর্বল হয়ে যাবে, তখনই কিন্তু বিভিন্ন রূপে চিটফান্ড কোম্পানি আসবে, বিভিন্ন রূপে দুর্নীতি হতে শুরু করবে, কেউ আটকানোর কিন্তু থাকে না। তখনই দেখবেন যে পার্টির জোট সঙ্গী হয়ে আছে, তাদের স্বার্থে ঘা লাগছে, সেই কিন্তু বেরিয়ে যেতে চাইবে বা সরকারটাকে ফেলে দিতে চেষ্টা করবে। সুতরাং এখানে একটা জিনিস ক্লিয়ার, যে এখানে কিন্তু বড় ডিসিশন নিতে পারবে না। বাজারের মধ্যে যে এফআইআই দের ইনভেস্টমেন্ট ছিল, বা ফরেন থেকে যেসব কোম্পানি ইন্ডিয়াতে আসবে বলে রেডি হচ্ছিল, বা ছোটখাটো ইনভেস্টমেন্ট করেছিল, এই 2024-এর ইলেকশনের পর আরো বড় ইনভেস্টমেন্ট করবে, সেটা তাদের প্ল্যানিং ছিল, সেগুলো কিন্তু আগামী 2 বছরের জন্য মিনিমাম পিছিয়ে গেল। এটাই পিছিয়ে যেতে পারে যদি জোট সরকারটা কন্টিনিউ চলে, কারণ এখানে স্টেবিলিটি নেই। যে কোনো দিন যদি নীতিশ বাবু এবং নাইডু বাবু দুজনে মিলে বলে দেন যে আমরা এই জোট রাখবো না, তাহলে গভর্নমেন্টটা কিন্তু পড়ে যেতে পারে। সুতরাং এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। বাজারও কিন্তু সেন্টিমেন্টে চলে, এখানেও কিন্তু সেন্টিমেন্ট কাজ করবে। কারণ আগামী 1-2 মাস পর যখনই দেখবেন যে এই হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে, তারপর দেখতে পাবেন ক্ল্যাশ। সুতরাং এরম করেই বিবাদ শুরু হবে। বিবাদ কোথায় শেষ হবে সেটা কিন্তু জানি না। মনে রাখবেন, বিবাদ যদি শুরু হয়, সেটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। আর মার্কেট কিন্তু স্টেবিলিটি পছন্দ করে। স্টেবল গভর্নমেন্ট থাকবে, স্টেবিলিটি থাকবে, সেখানেই কিন্তু মার্কেট সুন্দর পারফরমেন্স দেয়। যেখানে স্টেবিলিটি থাকে না, সেখানে মার্কেট কিন্তু প্যানিক ক্রিয়েট করে।
কোনোদিন হঠাৎ দেখবেন একটা উল্টোপাল্টা স্টেটমেন্ট চলে এলো, যেখানে মনে হচ্ছে যে সরকার পড়ে যাবে, এইরকম কোনো স্টেটমেন্ট এলো, তো সেদিন দেখবেন হু হু করে ক্র্যাশ হওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে। আবার যদি যখন দেখবেন যে না, সব মিটমাট হয়ে গেছে, সরকারের জোটসঙ্গীর সঙ্গেই আমরা থাকছি, কেউ না কেউ বলবেন, তখন দেখবেন যে মার্কেট আবার ওপরের দিকে চলে যাচ্ছে। তার মানে এখানে স্টেবল ইনকাম কিন্তু এই মুহূর্তে আপনারা কেউই দেখতে পাবেন না, সেটা নর্মাল রিটেলারই হোক বা যারা এফআইআই বাজারের মধ্যে ইনভেস্ট করছে তারাই হোক, তারা কিন্তু কেউ স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না। আর স্টেবল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমাদের শেয়ার মার্কেটই বলুন বা নর্মাল যে কোনো বিজনেসই বলুন, সেটা যতক্ষণ না পলিটিক্যালি আপনার স্টেবিলিটি পাচ্ছে, ততক্ষণ কিন্তু বড় ইনভেস্টমেন্ট বা যে গতিতে কাজ হচ্ছিল সেই গতি কিন্তু বাজারের মধ্যে থাকবে না। তারপর বিধান নস্কর আবার লিখেছেন, দাদা আপনার ভিডিও পাচ্ছি না, আপনার শরীর খারাপ না তো? 6 দিন আগে লিখে পাঠিয়েছেন। না দাদা, শরীরটা খুব একটা কিছু খারাপ নেই, মাঝে ঘুরতেও গেছিলাম হয়তো সেই জন্য, তারপর জামাই ষষ্ঠী ছিল সেই জন্য এইরকমই একটু হচপচ হয়ে আছে, সেই জন্যই ভিডিও আসছিল না। এবার থেকে আশা করি রেগুলারই আসবে। তারপর বিধান নস্কর আবার লিখে পাঠিয়েছেন, হ্যাপিয়েস্ট মাইন্ড স্টক ভালোই টানছে, গ্রাফিটে ইন্ডিয়া 1M চার্ট দেখবেন কেমন লাগছে, সেটা দেখে দেবো এবং সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। এখন তো পরে দেখছি, মোটামুটি 6 দিন পর আগে লিখেছেন আপনি, তো 6 দিন পর গিয়ে আমি দেখছি, তো এটা যখন সময় হবে, আবার ছুটির সময় হবে, তখন আমি এটা দেখে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর তারপর পার্থদা লিখেছেন, দাদা সুন্দর উপস্থাপন, ভ্রমণ কেমন হলো, ভালো থাকবেন। ভালোই হলো দাদা, আপনার সঙ্গে পার্সোনালি কথা হয়েছিল সেই জন্য আপনি জানেন ঘটনাটা। যাই হোক, ইদ্রিস আলী আবার লিখেছেন, দাদা রেগুলার আপনার ভিডিও পাচ্ছি না। দাদা আগেই কারণ আলোচনা করলাম যে কখনো ঘুরতে যাওয়া, কখনো বিভিন্ন অনুষ্ঠান এইরকম ভাবেই চলছে, তো সেই জন্যই পাচ্ছিলেন না, কিন্তু এবার থেকে রেগুলার করার চেষ্টা করছি। বিধান নস্কর আবার লিখেছেন, দারুণ আপনার ভিডিও, ধন্যবাদ দাদা। তারপর প্রবীর কুন্ডু, ইনি লিখেছেন, সোমবার বাজার খোলা থাকবে? না দাদা, আমি ভুল করে লিখে ফেলেছিলাম, যে সোমবারের বাজারের মুভমেন্ট জ্যাকপট ওটা মঙ্গলবার অ্যাকচুয়ালি হবে। প্রবীর দা, আপনিও তো টেকনিক্যালটা শিখেছেন মনে হচ্ছে, কেমন শিখে কাজ করছেন সেটা অবশ্যই জানাবেন। মোটামুটি এটা বুঝবেন যে বাজারের আমি যেদিন রেঞ্জটা দিই, যদি বাজার বন্ধও থাকে তখন কিন্তু পরের দিন সেটাকে ধরে নেবেন। কারণ আমি নর্মালি কোন দিন বন্ধ থাকছে কোন দিন খোলা থাকছে এটা নর্মালি দেখি না যতক্ষণ না কোথাও ঘুরতে যাচ্ছি। সুতরাং সোমবার থেকে শুক্রবার প্রতিদিনই মনে হয় যে বাজার যেন খোলা আছে। তো মাঝে মাঝেই আমার এই জিনিসটা ভুল হয় এবং পার্থদা মাঝে মাঝেই এইটা লিখে জানান কমেন্টস এর মাধ্যমে, দাদা সোমবার বাজার বন্ধ, বা বুধবার যদি কোনো কারণে ছুটি থাকে বুধবার বাজার বন্ধ, এরকম বলেন। তারপর পার্থদা লিখেছেন, দাদা ঈদ জোহা উপলক্ষে সোমবার বাজারে ছুটি, ভালো থাকবেন। হ্যাঁ দাদা, বাজারে ছুটি তো, ভালোই আছি, সেই জন্যই এই রিপ্লাই ভিডিওটা বানাচ্ছি। তারপর আবার লিখেছেন হচ্ছে সামন্ত জুয়েলার্স, সোমবার বাজার বন্ধ। হ্যাঁ দাদা, ভুল করে সোমবার লিখে ফেলেছিলাম, কিছু মনে করবেন না, এটা মঙ্গলবারই হবে। তারপর এখানে @126 এটা আইডি আছে, তো ইনি লিখেছেন, ঈদ মুবারক, আপনাকেও ঈদ মুবারক দাদা, ভালো থাকবেন, ভালো করে ঈদ কাটান। সকলের জন্যই শুভেচ্ছা রইলো, আগামী দিন বাজার খুলুক এবং সুন্দরভাবে ট্রেড হোক, আপনারাও সবাই আস্তে আস্তে ধীরে ধীরে ট্রেড করুন, ভালোভাবে কাজ করুন, এটাই কামনা রইলো। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে, এখানেই আজকের ভিডিওটা সমাপ্ত করছি। ধন্যবাদ।